তো আমরা একটু রিভিশন দিয়ে যাচ্ছি যে আমরা গতকালকের ক্লাসে আমরা পড়েছিলাম সাক্ষ্য আইনের সাক্ষ্য দুই প্রকার, একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য এবং আরেকটি হচ্ছে দালিলিক সাক্ষ্য, নাকি অরাল হ্যাঁ স্যার, এভিডেন্স অ্যান্ড ডকুমেন্টারি এভিডেন্স। ডকুমেন্টারি এভিডেন্স। অরাল এভিডেন্স সম্পর্কিত ধারা সাক্ষ্য আইনের কত থেকে কত ধারা? 56 থেকে 60 ধারা। না না, এই তো ভুল, 59 60। 59 59 60 60, হ্যাঁ স্যার, অরাল এভিডেন্স 59 থেকে 60। 60। এবং অরাল এভিডেন্স কি বলছে? মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করা যাবে। প্রুফ অফ ফ্যাক্ট বাই অরাল এভিডেন্স কতটুকু করা যাবে? আমরা কি পড়েছিলাম বলো? এই যে মৌখিক সাক্ষ্য স্যার দ্বারা মৌখিক ঘটনা সাক্ষ্য দ্বারা হ্যাঁ বলো, হ্যাঁ বলো। দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায় না, হ্যাঁ কিন্তু আবার মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। হ্যাঁ, এটা তো দুই নম্বর শর্ত। আমরা কি পড়েছি? মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করা যাবে। কি কি ঘটনা প্রমাণ করা যাবে? সব ঘটনা প্রমাণ করা যাবে, শুধু দলিলের বিষয়বস্তু ছাড়া। ছাড়া। আমাদের বোঝার বিষয় হইল যে মৌখিক সাক্ষ্য অরাল এভিডেন্স হচ্ছে 59 দ্বারা, মৌখিক সাক্ষ্য দ্বারা সবকিছু প্রমাণ করা যাবে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে না। যায় না। এটা কত ধারায় বলেছে? 59 ধারায়। 59 ধারায়। এরপরে বলেছে মৌখিক সাক্ষ্য কেমন হবে? মৌখিক সাক্ষ্য অরাল এভিডেন্স মাস্ট প্রত্যক্ষ বি হতে হবে। ডাইরেক্ট। ইংরেজিটা কি? অরাল এভিডেন্স মাস্ট মাস্ট বি বি ডাইরেক্ট। 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 আমরা পড়েছিলাম অরাল এভিডেন্স স্যার কিরকম হবে? আচ্ছা মাস্ট স্যার বি ডাইরেক্ট। সাক্ষ্য আইনের কত ধারা? 60 ধারা স্যার। 60 ধারা। 60 ধারা। ভেরি গুড রহিমা, আমাদের মধ্যে এসেছে। আস্তে আস্তে সবাই আসবে। আমাদের মাঝে এসেছেন খন্দকার জালাল মাহমুদ, ওসি তদন্ত শেরে বাংলানগর থানা। ওনাকে আমরা হাততালি দিয়া অভিনন্দন জানাইমু, তিনি যে আমাদের সঙ্গে আছেন এই জন্য, নাকি? হ্যাঁ জি স্যার। স্যার। খন্দকার জালাল মাহমুদ ভাই কি আছেন নাকি লাইনে ঢুকে আবার বাইরে হয়ে গেছেন? কোনটা? আছে তো কি জানো লাইনে। আচ্ছা, তাহলে আমাদের সাক্ষ্য দুই ধরনের, একটা হচ্ছে অরাল এভিডেন্স আর একটা হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স। অরাল এভিডেন্স সম্পর্কিত সাক্ষ্য আইনের ধারা 59 60, আর আচ্ছা। ডকুমেন্টারি এভিডেন্স সম্পর্কিত সাক্ষ্য আইনের ধারা 61 থেকে 61 থেকে 90 ধারা। 78 ধারা। 61 থেকে 90 ধারা। 90 ধারা। হ্যাঁ, এবং সেখানে আমরা বলেছি, কি বলেছি? দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায় দুই ভাবে, প্রাথমিক সাক্ষ্য দ্বারা, মাধ্যমিক সাক্ষ্য দ্বারা। প্রাথমিক সাক্ষ্য হচ্ছে কত দ্বারা? 62 ধারা। মাধ্যমিক সাক্ষ্য কত দ্বারা? 63 ধারা। ঠিক এইভাবে মনে রাখতে হবে। 63 ধারা। এবং মাধ্যমিক সাক্ষ্য হিসাবে কয়টি দলিলকে আমরা সাক্ষ্য আইনে বিবেচনা করা হয়? 5টি দলিল। 5টি দলিল। দলিলকে মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য করা হবে। সেটা কি কি? জাবেদা নকল, ফটোকপি, মিলাইয়া কপি, কাউন্টার পার্ট, মৌখিক সাক্ষ্য। তাই তো? হ্যাঁ স্যার। এরপরে আমরা বলেছি মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে কয়টি ক্ষেত্রে? 65 ধারা মোতাবেক। কয়টি ক্ষেত্রে? 60টি ক্ষেত্রে। মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে কয়টি ক্ষেত্রে? 60টি ক্ষেত্রে। 60টি ক্ষেত্রে। এবং সেইটা আমরা কালকে আলোচনা করেছি, এখন আলোচনা করব না। এরপরে বলেছি লেখন, স্বাক্ষর, হস্তাক্ষর প্রমাণ করতে কিভাবে করতে হয়? 67 ধারা মোতাবেক যিনি লিখেছে, যিনি স্বাক্ষর করেছে তাকে আদালতে হাজির করে তার হস্তাক্ষর প্রমাণ করিতে হয়। হ্যাঁ স্যার। এরপরে আমরা বলেছি ডকুমেন্ট। ডকুমেন্ট মানে কি? কোনো বস্তুর উপর লিখন, অঙ্কন, যা কোথাও প্রমাণ হিসেবে উপস্থাপন করা যায়। এবং ডকুমেন্ট কয় ধরনের পড়েছি? 2 ধরনের, সরকারি ডকুমেন্ট, পাবলিক ডকুমেন্ট আর প্রাইভেট ডকুমেন্ট। সরকারি দলিলের ক্ষেত্র কয়টি? এখন উত্তর দাও। 4টি। 4টি, হ্যাঁ রাইট। এবং বেসরকারি দলিল বলতে আমরা কি বুঝি? কি বলবো? 34 ধারায় বর্ণিত সরকারি দলিল ব্যতীত অন্য সকল দলিল বেসরকারি দলিল। একটা পয়েন্ট। আরেকটা পয়েন্টে বলবো,
আরজি, জবাব, জমি ক্রয় ইত্যাদি নিজ ব্যক্তির হাতে থাকলে সেটাকে বলে বেসরকারি দলিল। কিন্তু সরকারি অফিসে নথিভুক্ত হলে সেটা কি ধরনের দলিল হিসেবে গণ্য হয়? বলো। সরকারি দলিল। সরকারি দলিল। তাহলে আমরা দলিল কি কয় প্রকার আমরা বুঝে গেলাম। এখন দলিল সম্পর্কে অনুমান ৭৯ থেকে ৯০। ৭৯ থেকে ৯০ বলছে ৯০। একটা দলিল যদি সরকারের অধীনে নকশা প্রণীত হয়, পরিকল্পনা প্রণীত হয়, আদালত সেটি সঠিক বলে মনে করবেন। ধারা কত? ৮৩। আমুক্তারনামা ক্ষমতাপত্র যদি ৮৩। নোটারি পাবলিক, ম্যাজিস্ট্রেট, জজ, কনসাল বা ভাইস কনসাল বা বাংলাদেশ সরকার কর্তৃক নিয়োজিত প্রতিনিধির সম্মুখে প্রণীত হয় তবে সেটা আদালত সঠিক বলে গণ্য করবেন। ধারা কত? আমুক্তারনামা বলো। ৮৫। ৮৫, রাইট। ৮৫ ধারা স্যার। এরপরে আমরা পড়েছিলাম সর্বশেষ ৩০ বৎসরের পুরাতন দলিল সম্পর্কে আদালত কি অনুমান করবেন? উত্তর কি হবে? বলো। সঠিক বলে মনে করবেন। কিভাবে মনে করবে? যদি সঠিক বলে হেফাজত প্রমাণ হেফাজত করা প্রমাণ যায়। করলে কি স্যার। প্রমাণ করলে? হেফাজত। হেফাজত প্রমাণ হেফাজত করলে। মানে দলিলটি যার হেফাজতে থাকার কথা তার মাধ্যমে যদি আদালতে দলিলটি উপস্থাপিত হয় তাহলে আদালত দলিলটি সঠিক বলে অনুমান করবেন। ৯০ ধারার বক্তব্য কিন্তু এইটা। ২০ বছরের পুরাতন দলিলটি যার হেফাজতে থাকার কথা যদি সেই ব্যক্তির মাধ্যমে আদালতে সেই দলিলটি উপস্থাপিত হয় তবে আদালত কি অনুমান করিবেন? বলো। সঠিক বলে অনুমান করবেন সঠিক হেফাজত বলে প্রমাণ অনুমান করলে। করিবেন। দলিলের লিখন, স্বাক্ষর, প্রত্যয়ন সঠিক বলে অনুমান করিবেন। আর ৩০ বছরের কম যদি হয় দলিল তাহলে আদালত কি অনুমান করবেন? উত্তর কি হবে? অনুমান করতে পারেন, আবার নাও করতে নাও পারেন স্যার। করতে পারেন, রাইট। এইটুকু পর্যন্ত আমাদের গত কালকের ক্লাসে ছিল। আজকে আমরা নতুন হ্যাঁ স্যার। একটি অধ্যায় রয়েছে, ৬ষ্ঠ অধ্যায়। আমরা এতক্ষণ দলিলের উপরে পড়েছিলাম। দলিল কি, দলিলের উপরে অনুমান। এখন দলিলকে কিভাবে সাক্ষী হিসেবে ব্যবহার করা হয় সেইটা সম্পর্কে পড়ব। আজকের পড়া হচ্ছে আমরা সাক্ষী কয়ভাবে দিতে পারি। একটা হচ্ছে দালিলিক সাক্ষ্য, আরেকটি হচ্ছে মৌখিক সাক্ষ্য। মৌখিক আমরা এর সাক্ষ্য। আগে পড়ে এসেছি। তো দালিলিক সাক্ষ্যকে হ্যাঁ স্যার। কিসের দ্বারা বর্জন করা যায়? বলো। দালিলিক সাক্ষ্য, সরি, মৌখিক সাক্ষ্যকে কোন সাক্ষ্যের দ্বারা বর্জন করা যায়? উত্তর কি হবে বলো তো? দালিলিক স্যার, দালিলিক দালিলিক। সাক্ষ্যের দ্বারা। হ্যাঁ, মৌখিক সাক্ষ্যকে দালিলিক সাক্ষ্য দ্বারা বর্জন করা যায়। ধারা কত? ৯১ থেকে ১০০ ধারা। ৯১ 91 এই থেকে ১০০ কথাটা ধারা। লিখো যে মৌখিক সাক্ষ্য দ্বারা দালিলিক সাক্ষ্য, সরি, হ্যাঁ, মৌখিক সাক্ষ্যকে দালিলিক সাক্ষ্য দ্বারা বর্জন করা বর্জন করা যায়। যায়। এই কথাটা যায়। হেডলাইনে কাগজের মধ্যে লিখো। মৌখিক ৯১ থেকে ১০০ ধারা সাক্ষ্যকে দালিলিক সাক্ষ্য দ্বারা কি করা যায়? বর্জন বর্জন করা যায়। করা যায়। বর্জন করা যায়। এই যে মৌখিক সাক্ষ্যকে দালিলিক সাক্ষ্য দ্বারা বর্জন করা যায়, এটার ইংরেজিটা কি? এভিডেন্স অফ টার্ম অফ কন্ট্রাক্ট, grant and other disposition of property reduced to form of document, reduced to form of document, ডকুমেন্ট। Reduced to form Mo- documents. exclusion of evidence of oral agreement। তো আমরা বলছি চুক্তি, মঞ্জুরি, সম্পত্তির আদান প্রদান সম্পর্কিত বিষয় কোনো দলিলে লিপিবদ্ধ হয় কিংবা কোনো আইনের দলিলে লিপিবদ্ধ করার বিধান থাকে, সেই ক্ষেত্রে উক্ত দলিল ব্যতীত উক্ত বিষয়ে আদালত কোনো মৌখিক সাক্ষ্য গ্রহণ করিবেন না। আমাদের সামনে প্রশ্ন হইল আদালত কোন কোন ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য গ্রহণ করিবেন না। আমরা এটা বুঝবো যে ৯১ ধারা অনুযায়ী বলেছে যদি কোনো চুক্তি হয়, যদি কোনো মঞ্জুরি হয়, যদি কোনো সম্পত্তি আদান প্রদান হয়, এই ধরনের ক্ষেত্রে কোনো মৌখিক সাক্ষ্য আদালত গ্রহণ করিবেন না। তাহলে কি ধরনের সাক্ষ্য আদালত গ্রহণ করিবেন? উত্তর কি হবে? দালিলিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য। কোন কোন ক্ষেত্রে দালিলিক সাক্ষ্য। আদালত কোন কোন ক্ষেত্রে দালিলিক সাক্ষ্য গ্রহণ করিবেন? উত্তর কি হবে বলো। চুক্তি, এই যে আমি বলেছি চুক্তি, মঞ্জুরি, সম্পত্তি
আদান প্রদান, এই তিনটা চারটা বিষয়, চুক্তি, মঞ্জুরি, সম্পত্তি, এই তিনটি বিষয়ে আদালত কি করবেন না? মৌখিক সাক্ষ্য গ্রহণ করিবেন না। তাহলে কি গ্রহণ করিবেন? দালিলিক সাক্ষ্য গ্রহণ দালিলিক করিবেন। সাক্ষ্য গ্রহণ করবেন। এবং এই তিনটি সম্পর্কে যদি দলিল থাকে, আদালত দলিলকেই গ্রহণ করিবেন, মুখের কথা গ্রহণ করিবেন না, মৌখিক সাক্ষ্য গ্রহণ করিবেন না। কোন তিনটি? চুক্তি, মঞ্জুরি, সম্পত্তির চুক্তি, আদান প্রদান। মঞ্জুরি, চুক্তি, মঞ্জুরি, সম্পত্তির আদান প্রদান। এই ক্ষেত্রে যদি সম্পত্তি, কোনো আদান দলিল প্রদান। থাকে তখন আদালত কোনটি গ্রহণ করিবেন? উত্তর কি হবে? উত্তর হবে আদালত দালিলিক সাক্ষ্য গ্রহণ করিবেন, কোনো মৌখিক সাক্ষ্য গ্রহণ করিবেন না। এইটাকেই বলছে মৌখিক, দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন করা যায়। তাহলে আমাদের সামনে প্রশ্ন হইল, কখন দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন করা যাবে? উত্তর কি হবে বলো? কখন মৌখিক, দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন করা যায়? উত্তর কি হবে? এই আমি যা বলেছি এর মধ্যে উত্তর আছে, কি হবে বলো? দেখি কে পারো। কখন? কখন oral evidence should be explosion by the documentary evidence? উত্তর কি হবে? যখন চুক্তি, চুক্তি, যখন মঞ্জুরি, মঞ্জুরি, সম্পত্তির সম্পত্তি আদান আদান প্রদানের প্রদান। ক্ষেত্রে, না না, আদান প্রদানের ক্ষেত্রে কোনো দলিল থাকে, কোনো দলিল থাকে। উত্তর হবে এরকম, যখন চুক্তি, মঞ্জুরি, সম্পত্তি আদান প্রদানের ক্ষেত্রে যখন কোনো দলিল থাকিবে, তখন আদালত কি মৌখিক সাক্ষ্য বর্জন করিবেন। উত্তর বোঝা গেছে? হ্যাঁ স্যার। এই কথাগুলোর এই ঘুরাই পেঁচাইয়া এমসিকিউর মধ্যে প্রশ্ন তৈরি করবে যে আদালত কখন ডকুমেন্টারি এভিডেন্স গ্রহণ করিবেন, আদালত কখন মৌখিক সাক্ষ্য বর্জন করিবেন। তো যার দলিল আছে আদালত দলিল গ্রহণ করিবেন, আর যার দলিল নাই সেই সম্পর্কে কি গ্রহণ করিবেন? মৌখিক সাক্ষ্য গ্রহণ মৌখিক করবেন। সাক্ষ্য গ্রহণ করিবেন। মৌখিক সাক্ষ্যের দ্বারা সবকিছু প্রমাণ করা যায়, এই সম্পর্কিত সাক্ষ্য আইনের ধারা কত? আমরা পরে আসছি, 59 ধারা। এবং 59 ধারায় বলেছিল যে দলিলের বিষয়বস্তু ছাড়া সবকিছুই মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। তাহলে ওই 59 ধারার সঙ্গে এই 91 ধারার তফাৎটা বোঝা গেছে? 59 ধারায় বলেছিল অরাল এভিডেন্স দিয়ে সবকিছু প্রমাণ করা যায়, শুধু দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায় না। 91 ধারায় বলছে আদালত দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য কি করিতে পারেন? বর্জন করিতে পারেন। পারেন। এই দুইটি পয়েন্টের মধ্যে তফাৎটা কি? কখন আদালত মৌখিক সাক্ষ্য বর্জন করবেন, কখন আদালত মৌখিক সাক্ষ্য গ্রহণ করিবেন? এটার উত্তর কি হবে বলো? যখন আদালত চুক্তি, মঞ্জুরি, সম্পত্তি আদান প্রদানের ক্ষেত্রে কোনো দলিল থাকবে তখনই আদালত মৌখিক সাক্ষ্য গ্রহণ করিবেন। ও সরি, মৌখিক সাক্ষ্য গ্রহণ করিবেন না। তুমি কথাটা ঠিকই ছিল কিন্তু ক্লিয়ার বুঝতে পারো নাই। যখন চুক্তি, মঞ্জুরি, সম্পত্তির আদান প্রদান সম্পর্কে কোনো দলিল থাকবে তখন আদালত মৌখিক সাক্ষ্য গ্রহণ করিবেন না। উল্টাভাবে বললে হ্যাঁ স্যার, হ্যাঁ। আদালত দালিলিক সাক্ষ্য গ্রহণ করবেন, মৌখিক সাক্ষ্য বর্জন করবেন। বর্জন তুমি যে করবেন। কথাটা বলেছো একই কথা, যে যখন কোনো চুক্তি, মঞ্জুরি, সম্পত্তি আদান প্রদানের ক্ষেত্রে কোনো দলিল থাকবে আদালত কোনটি গ্রহণ করবে? মৌখিক দালিলিক সাক্ষ্য গ্রহণ করবে। দালিলিক সাক্ষ্য গ্রহণ করবে। এর মানে কি মৌখিক সাক্ষ্য কি করবে? বর্জন করবে। বর্জন করবে। এই কথাটাই 91 ধারায় বলেছে। এটা 59 ধারার সঙ্গে মিলেই এটা পড়তে হবে। 59 ধারায় কি বলা ছিল রহিমা, বলো তো দেখি, বলতে পারো কিনা? দলিলের বিষয়বস্তু ব্যতীত অন্যান্য সকল সাক্ষী মৌখিক সাক্ষী নেওয়া যায় এটা আর কি। মানে দলিলের, মানে মৌখিক দলিলের বিষয় মৌখিক সাক্ষ্য যেগুলা দ্বারা, মানে দালিলিক সাক্ষ্য গুলো মৌখিক সাক্ষ্য দ্বারা দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন। এটা তো 91 ধারা, যেখানে এটা তো হ্যাঁ 91 ধারা। যেখানে দালিলিক সাক্ষ্য থাকবে সেখানে আর মৌখিক সাক্ষ্য হবে না আর কি। আর 59 ধারায় বলেছিল আর মৌখিক সাক্ষ্য যে দ্বারা ঘটনা প্রমাণ করা যায়। দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। হ্যাঁ,
59 ধারায় প্রুফ অফ ফ্যাক্ট বাই ওরাল এভিডেন্স, প্রুফ অফ ফ্যাক্ট বাই ওরাল এভিডেন্স, এটা ইংরেজিটা লিখে রাখো তো। 59 ধারার ইংরেজিটা কি? প্রুফ অফ ফ্যাক্ট মানে ঘটনা প্রমাণ করা যায় কিসে? ওরাল এভিডেন্স, মৌখিক সাক্ষ্য দ্বারা। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। ঘটনা কিভাবে প্রমাণ করা যায়? মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করা যায়। প্রুফ অফ ফ্যাক্ট ওরাল এভিডেন্স তার প্রুফ অফ ফ্যাক্টস বাই বাই ওরাল এভিডেন্স। ওরাল এভিডেন্স এর মানে ইংরেজি এটার ধারা কত? 59 ধারা। লেখো এটা 59 ধারা। মানে 59 ধারায় বলেছে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করা যায়। তাহলে ঘটনা প্রমাণ করা যায় মৌখিক সাক্ষ্য দ্বারা। ব্যতিক্রম রয়েছে কি? দলিলের বিষয়বস্তু ছাড়া। দলিলের বিষয়বস্তু ছাড়া সকল ঘটনা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। ধারা কত? 59। এখন আসি 91 ধারায়। 91 ধারায় কি বলেছে? যে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন করা যায়। 91 ধারায় কি বলেছে? দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন করা যায়। তো এই যে বলছে রিডিউস টু ফর্ম অফ ডকুমেন্ট, রিডিউস টু ফর্ম অফ ডকুমেন্ট। তো সেখানে বলছে মৌখিক দালিলিক সাক্ষ্য যদি থাকে কার ক্ষেত্রে? কয়টি ক্ষেত্রে? 3টি ক্ষেত্রে। চুক্তি, মঞ্জুরি, সম্পত্তির আদান প্রদান, এই 3টি ক্ষেত্রে যদি দলিল থাকে তাহলে আদালত কোনটি গ্রহণ করবেন? দালিলিক সাক্ষ্য গ্রহণ করবেন। তখন তিনি কি করবেন? মৌখিক সাক্ষ্য বর্জন করবেন। আমার 91 ধারায় বলেছে এই 3টি বিষয়ে যদি দলিল থাকে তাহলে আদালত ডকুমেন্টারি এভিডেন্স গ্রহণ করবেন, এক্সক্লুশন করবেন ওরাল এভিডেন্স। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। খন্দকার জামালউদ্দিন ভাই আছেন নাকি? কিছু বলতে চান? বলেন। দাদা আমি অনেক মনোযোগ সহকারে আপনার ক্লাস শুনতেছি। মানে কোনো বক্তব্য থাকলে তো বলবেন আপনি। না আমি যে দলিলিক সাক্ষ্যের ব্যাপারটা খুব সুন্দর, কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, ক্লিয়ারটা এটা এইটাই যে সাক্ষ্য আইনে সাক্ষ্য প্রকার 2 প্রকার। একটা হচ্ছে ওরাল এভিডেন্স আর একটা হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স। ওরাল এভিডেন্স সম্পর্কিত বিধান কত? 59 এবং 60। ডকুমেন্টারি এভিডেন্স সম্পর্কিত বিধান কত? বলো। 91 থেকে সরি, 61 থেকে 90। 61 থেকে 90। এটা একবারে ক্লিয়ার। ডকুমেন্টারি ক্লিয়ার, এই কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে দাও। এটা বর্ডার লাইনে 61 থেকে 90। 61 থেকে 90 ধারা কি? 61 থেকে 90 হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স। এবং এর পরের প্রশ্ন হইল যখন হ্যাঁ মৌখিক সাক্ষ্য কত? 59 থেকে 60 ধারা। আর দালিলিক সাক্ষ্য হচ্ছে 61 থেকে 90 ধারা। এর পরের প্রশ্ন হইল দালিলিক সাক্ষ্য কয়ভাবে প্রমাণ করা যায়? ডকুমেন্টারি এভিডেন্স কয়ভাবে প্রমাণ করা যায়? উত্তর কি হবে বলো? আমি কিন্তু পড়িয়েছি গতকালকের ক্লাসে এবং আজকেও এটা নিয়ে আলোচনা করেছি। পয়েন্ট অফ ভিউ বুঝতে হবে যে দালিলিক আমরা সাক্ষী 2 ভাবে দেখলাম, একটা মৌখিক সাক্ষ্য, একটা দালিলিক সাক্ষ্য। আমি এখন প্রশ্ন তুলেছি যে দালিলিক সাক্ষ্য কয়ভাবে প্রমাণ করা যায়? উত্তর কি হবে? কে পারো বলো? 2 ভাবে প্রমাণ করা 2 যায়। ভাবে প্রমাণ করা যায়। রাইট। কি কি বলো তো? পাবলিক ডকুমেন্ট আর সরকারি ডকুমেন্ট। না, ডকুমেন্টের মধ্যে নাই তো। আমরা বলছি দালিলিক সাক্ষ্য 2 ভাবে প্রমাণ করা যায়, উপস্থাপন করা যায়। প্রাইমারি মানে প্রাথমিক সাক্ষ্য আর মাধ্যমিক সাক্ষ্য। অর্থাৎ আরেকটু পরিষ্কার করে বললে দালিলিক বিষয়বস্তু কয়ভাবে দলিলের বিষয়বস্তু কয়ভাবে প্রমাণ করা যায়? 2 ভাবে। 2 ভাবে স্যার। দলিলের আমরা প্রাথমিক সাক্ষ্যে বললাম দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় না। তাহলে দলিলের বিষয়বস্তু কয়ভাবে প্রমাণ করা যায়? 2 ভাবে প্রমাণ করা যায়। ম্যাটার অফ ডকুমেন্ট কয়ভাবে আমরা
প্রমাণ করতে পারবো দুই ভাবে। এই দুই প্রকার কি? দুইভাবে। একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য প্রাথমিক 61 সাক্ষ্য ধারা, আরেকটা আরেকটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য কত ধারা? 63 ধারা। 63 ধারা। এই যে এই পয়েন্ট অফ ভিউ এইভাবে বুঝতে হবে, আর না এলোমেলো হয়ে যাবে। আমরা প্রথমে আমি আবার একটু বলি, যে সাক্ষ্য আইনে সাক্ষ্য দুই প্রকার, মৌখিক সাক্ষ্য আর দালিলিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্যকে কয় ভাগে উপস্থাপন করা যায়? দলিলের বিষয়বস্তু কয়ভাবে উপস্থাপন করা যায়? দুই ভাবে। দুইভাবে। কয়ভাবে প্রমাণ করা যায়? দুই ভাবে। কি কি? প্রাথমিক সাক্ষ্য দুইভাবে। 61 ধারা আর মাধ্যমিক সাক্ষ্য 63 ধারা। 63 ধারা। এর পরের প্রশ্ন হইল, প্রাথমিক সাক্ষ্য বলতে কয়টি বিষয়কে বোঝায়? বলো এখন। উম, প্রাথমিক সাক্ষ্য বলতে কয়টি বিষয়কে বোঝায় বলো? আমি কালকে পড়িয়েছি। প্রাথমিক সাক্ষ্য বলতে 4টি বিষয়কে বোঝায়। এগুলো পড়ো না কেন? এইভাবে পয়েন্ট অফ অর্ডারে না বুঝলে পরীক্ষায় পাস করতে পারবা না। প্রাথমিক সাক্ষ্য বলতে 4টি বিষয়কে বোঝায়: দেখার বিষয়, শোনার বিষয়, উপলব্ধির বিষয়, অভিমতের বিষয়। এই যে প্রাথমিক সাক্ষ্য বলতে কয়টি বিষয়কে বোঝায়? বলছে না, ওরাল 4টি এভিডেন্স বিষয়কে মাস্ট বি বোঝায়। ডাইরেক্ট। ডিরেক্ট মাস্ট বি ডাইরেক্ট বলতে কয়টি বিষয়? 4টি বিষয়। 4টি দেখ, চারটি বিষয়। বিষয় এই 4টা বিষয় মনে রাখবো কিভাবে? দেখার, শোনার, উপলব্ধির, অভিমতের। দেখার বিষয় হইলে দেখা, শোনার বিষয় হইলে শোনা, উপলব্ধির বিষয় হইলে উপলব্ধি করা, অভিমতের বিষয় হইলে অভিমত দেওয়া। এই 4টি বিষয় কিরকম হইতে হবে? ডাইরেক্ট। ধারা কত? ডাইরেক্ট 60। 60। এরপরে বলছে মাধ্যমিক সাক্ষ্য। মাধ্যমিক সাক্ষ্য 63 ধারা। মাধ্যমিক সাক্ষ্য বলতে কয়টি দলিলকে বোঝায়? উত্তর কি? 5টি দলিলকে বোঝায়। 5টি দলিলকে। কি কি বলো তো দেখি? বলো। জাবেদা নকল, ফটোকপি, মিলাইয়া কপি, কাউন্টার পার্ট, মৌখিক সাক্ষ্য। এটাও মুখস্থ থাকতে হবে। তো এটাও মুখস্থ থাকতে হবে। প্রাথমিক দলিল বলতে দলিলকে বুঝাবে? 5টি দলিলকে বুঝাবে। এই 5টি দলিল কি কি সেইটা আমরা, জাবেদা হ্যাঁ বলো। স্যার। জাবেদা জাবেদা নকল, নকল, ফটোকপি, ফটোকপি, মিলায়া কপি, মিলাইয়া কাউন্টার কপি, পার্ট, কাউন্টার পার্ট, মৌখিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য। তাহলে আলিফের আব্বু বারবার বলতে গেলে এই ডিস্টার্ব করে। 5টি জিনিসকে কি বলবো আমরা? মাধ্যমিক সাক্ষ্য হিসাবে 5টি দলিল সাক্ষ্য। বিবেচনা করা হয়। এরপরের প্রশ্ন হইল, আমি তো 65 ক্লাস ধারায় করি মাধ্যমিক সাক্ষ্য এরপরে কয়টি ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায়? কয়টি ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায়? 60টি ক্ষেত্রে। 7টি ক্ষেত্রে। এরপরে আমরা এটুকু পরে এসেছিলাম। এখন আমরা আবার আসি 91 ধারায়। 91 ধারায় কি ছিল? দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন করা যায়। যায়। এরপরের যে 92, 93, 98, 100 এগুলো খালি মনে রাখলেই হবে। মৌখিক 92, 93, 98, 100 এগুলো মনে রাখলেই হবে। মৌখিক চুক্তির সাক্ষ্য বর্জন ধারা কত? 92। 93 বলছে ব্যর্থবোধক দলিলের ব্যাখ্যা বা সংশোধনের সাক্ষ্য বর্জন। অর্থাৎ দলিলে যদি কোনো ব্যর্থবোধক বা কাটা থাকে, দলিলের যেই কথা বোঝা যায় না সেটা বর্জন করা হয়, সাক্ষ্য থেকে বর্জন করা যায়। ধারা কত? 93 ধারা। দলিলের মধ্যে যদি আঁকা আঁকি থাকে, অস্পষ্ট থাকে, ঘষা মাজা থাকে, এটা আদালত কি করবেন? সাক্ষী থেকে বর্জন করবেন। ধারা কত? 93। এই পয়েন্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট। 93 পয়েন্ট, যে দলিলের মধ্যে যদি দ্ব্যর্থবোধক মানে হইল দুই ধরনের কথা, তাও বোঝায় নাও বোঝায়। এই জমির মালিক আমি, মানে এই জমির আমি মালিক না, এই যে কথাবার্তা, ও এইটাকে বলে দ্ব্যর্থবোধক। মানে দুইটা কথা আর কি। হ্যাঁ, হ্যাঁ অস্পষ্ট, ঘষা মাজা, এই ধরনের দলিলের সাক্ষ্য আদালত কি করবেন? বর্জন করবেন। ধারা কত? 93। 93। আবার আরেকটা আছে 98, অস্পষ্ট বর্ণলিপি সম্পর্কে সাক্ষ্য আদালত বর্জন করবেন। এই যে দলিলের মধ্যে বর্ণমালা বোঝা যাচ্ছে না, ক না খ, ন না মূর্ধন্য ন, তালিবস্য না দন্তাস্য, এই ধরনের ক্ষেত্রে আদালত এই সাক্ষ্যগুলো কি করবেন? বর্জন করবেন।
ধারা বর্জন কত? করবেন 98। ধারা কত? 98 98। 98 উইল সম্পর্কে উত্তরাধিকারের আইনের বিধান, উত্তরাধিকার আইনের বিধান প্রযোজ্য হইবে। উইল সম্পর্কে কোন আইনের বিধান প্রযোজ্য হবে? উত্তরাধিকার উত্তরাধিকার আইনের বিধান ধারা কত? 100। 100 উইল সম্পর্কে কোন আইন প্রযোজ্য হবে? উত্তরাধিকার আইনের বিধান প্রযোজ্য হবে। হ্যাঁ, উত্তরাধিকার আইন হ্যাঁ, সেভিং অফ প্রভিসিটর অফ সাকসেশন অ্যাক্ট রিলেটিং টু উইল, এটার ইংরেজি হইলো এটা। তো এটা আমাদের একটুখানি মনে রাখলেই হবে, ওইটুকুই। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে যাচ্ছি, প্রমাণের দায়িত্ব, বার্ডেন অফ প্রুফ। আমরা কোনো বিষয় প্রমাণ করব কিভাবে? এতক্ষণ আমরা ছিলাম সাক্ষীর মধ্যে। সাক্ষী আমরা দেখেছি দালিলিক সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য। এতক্ষণ আমরা পড়েছি দলিল কি, দলিল কয় প্রকার, দলিল সম্পর্কে কি অনুমান করা যায়। এরপরে পড়েছি সাক্ষী কি, সাক্ষী দুই ধরনের, মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, এবং দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন করা যায়, এইসব আমরা পড়েছি। এখন আমরা পড়বো, এখন আমরা সাক্ষ্য আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে পড়বো, একটি ঘটনা কিভাবে কে কিভাবে প্রমাণ করিতে হইবে। সাক্ষ্য আইনের মূল উদ্দেশ্য হইল কি? ঘটনা প্রমাণ করা। ঘটনা সাক্ষ্য আইনের 1 নম্বর কাজই হইল ঘটনা প্রমাণ করা, এবং ঘটনা প্রমাণ করার জন্য তার অস্ত্র কয়টি, হাতিয়ার কয়টি, কে বলতে পারো? কোন দুইটি স্যার, দুইটি, কি কি বলতো? ওই যে দালিলিক সাক্ষ্য আর মৌখিক সাক্ষ্য। রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, সাক্ষ্য আইনের প্রধান কাজ হইল ঘটনা প্রমাণ করা, এবং প্রমাণ করার জন্য তার হাতে রয়েছে দুইটি অস্ত্র, একটা হচ্ছে ডকুমেন্ট আর একটা হচ্ছে অরাল এভিডেন্স। ডকুমেন্টারি সাক্ষ্য আর মৌখিক সাক্ষ্য। তাইলে সবচেয়ে শ্রেষ্ঠ সাক্ষ্য কোনটা? এই ডকুমেন্টারি। ডকুমেন্টারি ডকুমেন্টারি এভিডেন্স। ডকুমেন্টারি এভিডেন্স হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, বেস্ট এভিডেন্স। বেস্ট এভিডেন্স মানে কি? ডকুমেন্টারি এভিডেন্স। আচ্ছা, এখন আমরা আমরা শিখবো সাক্ষ্য আইন থেকে কিভাবে প্রমাণের দায়িত্ব সম্পর্কে, কোনো ঘটনা ঘটলে কে কিভাবে প্রমাণ করবে, প্রমাণের দায়িত্ব কার, প্রমাণের দায়িত্ব কার, এটা নির্ধারণ করার জন্য সাক্ষ্য আইনের বিধান রয়েছে 101 থেকে 111 ধারা। মোটা দাগে লিখে রাখো, প্রমাণের দায়িত্ব সম্পর্কে সাক্ষ্য আইনের বিধান 101 থেকে 111 ধারা। ধারা। এটা প্রথমে লিখো, বার্ডেন অফ প্রুফ। বোঝা গেল? বুঝছি স্যার। আচ্ছা, এখন বার্ডেন অফ প্রুফে এই প্রথম কথা, প্রমাণের দায়িত্ব, এর ইংরেজি হচ্ছে, প্রমাণের দায়িত্ব হচ্ছে বার্ডেন অফ প্রুফ 101 ধারা। যিনি ঘটনার অস্তিত্ব দাবি করেন, উহার উপর ভিত্তি করে আদালতের প্রতিকার প্রার্থনা করেন, ঘটনার অস্তিত্ব প্রমাণের দায়িত্ব তার। এই কথাটা লিখো, 101 আবার ধারা। বলেন স্যার, যিনি ঘটনার অস্তিত্ব প্রমাণ করেন। 101 ধারায় লেখো, 101 ধারা, প্রমাণের লেখছি দায়িত্ব, স্যার। প্রমাণের দায়িত্ব। যিনি ইংরেজি কি? প্রমাণের দায়িত্ব ইংরেজিটা আগে শিখো, বার্ডেন অফ প্রুফ, বার্ডেন অফ প্রুফ। এখন লেখো, যিনি ঘটনার অস্তিত্ব দাবি করেন, দাবি করেন, পরে স্যার, এবং উহার উপর ভিত্তি করে আদালতে প্রতিকার প্রার্থনা করেন। এবং আমার উপর ভিত্তি করে লেখছো? আদালতে হ্যাঁ স্যার, লিখছো? প্রতিকার প্রার্থনা করেন। প্রার্থনা করেন। যাচ্ছি স্যার। ঘটনার অস্তিত্ব প্রমাণের দায়িত্ব তার, ঘটনার অস্তিত্ব প্রমাণের দায়িত্ব তার। এখন কি লিখছো বলো তো দেখি, কি লিখছো বলো? অস্তিত্ব প্রমাণের দায়িত্ব তার। কি লিখছো বলো? স্যার লিখছি, যিনি
যিনি ঘটনার অস্তিত্ব দাবি করেন এবং হওয়ার পর তিনি ভিত্তি করেন আদালতে প্রতিকার প্রার্থনা করে ঘটনার অস্তিত্ব প্রমাণের দায়িত্ব তার। এবার এটার একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে জিনিসটা বুঝে ফেলবা। আমি বললাম যে শেরেবাংলা নগর থানার অধীন একটা বাড়িতে বেআইনি ভাবে বাড়িঘর ভেঙ্গে ফেলেছে। আমি শেরেবাংলা নগর থানার অধীন একটা এলাকার একটা বাড়িঘর কিভাবে ভেঙ্গে ফেলেছে? বেআইনি ভাবে ভেঙ্গে ফেলেছে। তাহলে বাড়িঘর ভেঙ্গে ফেলা কি? একটা একটা ঘটনা। ঘটনাটা কি ঘটলো? বাড়িঘর ভেঙ্গে ফেললো। শেরেবাংলা থানার অধীনে এলাকায় একটা বাড়ি ভেঙ্গে ফেললো। ঘটনাটা কি? বাড়ি ভেঙ্গে ফেলা। আগে তো বাড়িটা ভেঙ্গে ফেললো। এই বেআইনি ভাবে বাড়ি ভাঙার জন্য আমি আদালতের দ্বারস্থ হইলাম যে বেআইনি ভাবে বাড়িটি ভেঙ্গে ফেলেছে, আপনি এটার প্রতিকার দেন। তাহলে আমি দাবি করেছি বাড়িটি বেআইনি ভাবে ভেঙ্গে ফেলেছে। তাহলে এই যে বেআইনি ভাবে ভেঙ্গে ফেলেছে, প্রমাণের দায়িত্ব কার? আদালতের না আমার? বলো। আমার। যিনি ঘটনাটা দাবি করেছেন, এই যে আমি কি দাবি করেছি যে আমার বাড়িঘর ভেঙ্গে ফেলেছে, আমার বাড়িঘর যে ভেঙ্গে ফেলেছে বেআইনি ভাবে, প্রমাণের দায়িত্ব কার? আমার স্যার। আমার। অর্থাৎ এইটাই 101 ধারায় বলেছে, যিনি ঘটনার অস্তিত্ব দাবি করেন। এখানে ঘটনাটা কি ছিল? বাড়িঘর ভেঙ্গে ফেলা। বাড়িঘর ভেঙ্গে ফেলা, উচ্ছেদ করা। বাড়িঘর থেকে কি করেছে? উচ্ছেদ করেছে। তো আমি বলেছি আমার বাড়ি থেকে আমাকে উচ্ছেদ করেছে। ঘটনাটা দাবি করেছি কি? আমি আদালতের কাছে এটার প্রতিকার চেয়েছি, বিচার চেয়েছি। তো আমার বাড়ি যে উচ্ছেদ করেছে, আমার গাড়ি যে ভেঙ্গে ফেলেছে, প্রমাণের দায়িত্ব কার? আমার। আমার। এইটাই বলছে, যিনি যে ঘটার দাবি করিবেন, প্রমাণের দায়িত্ব তার। যিনি যে ঘটনার অস্তিত্ব দাবি করিবেন, সেই ঘটনা প্রমাণের দায়িত্ব তার। কত? কত? 101। বার্ডেন অফ প্রুফ। তাহলে প্রমাণের দায়িত্ব কার? এটার উত্তর কি হবে? যিনি ঘটনার অস্তিত্ব দাবি করেন এবং হওয়ার পর তিনি ভিত্তি করে আদালতে প্রতিকার প্রার্থনা করেন ঘটনার অস্তিত্ব প্রমাণের দায়িত্ব তার। এই কথাটা আগে ক্লিয়ার কনসেপ্ট বুঝতে হবে, যে যে কোনো ঘটনা সম্পর্কে যিনি দাবি করিবেন, ঘটনা প্রমাণের দায়িত্ব তার। সাক্ষ্য আইন অনুযায়ী যিনি যে ঘটনার অস্তিত্ব দাবি করিবেন, সেই ঘটনা প্রমাণের দায়িত্ব তার। এটা সাক্ষ্য আইনের ধারা কত? 1। সাক্ষ্য আইনের ধারা কত? 101। এখন এখন এই যে বার্ডেন অফ প্রুফ, যিনি যাহা দাবি করিবেন, প্রমাণের দায়িত্ব তার, 101 ধারা। এখন এই যে প্রমাণের দায়িত্ব, বার্ডেন অফ প্রুফ, অনেক সময় কি হয়? লাই হয়। কি হয়? লাই। আইনের ভাষায় বলে লাই, LIS, লাইস। প্রমাণের দায়িত্ব যাহার উপর ন্যস্ত হয়, এই ন্যস্ত হয় ইংরেজি কি? লাই। When burden of proof lie, ইংরেজিটা লেখো। When burden of proof lie, কখন প্রমাণের দায়িত্ব যাহার উপর ন্যস্ত থাকে। 102 ধারা। প্রমাণের দায়িত্ব যাহার উপর ন্যস্ত থাকে। প্রমাণের দায়িত্ব যাহার উপর ন্যস্ত থাকে। ধারা কত? 102। এটা খুব মনোযোগ দিয়ে 101 থেকে 111 পর্যন্ত বুঝে বুঝে যেতে হবে। একটা জায়গায় বুঝার ভুল হইলে সম্পূর্ণটা ভুল হয়ে যাবে। আমরা বলছি বার্ডেন অফ প্রুফ, প্রমাণের দায়িত্ব। আমরা প্রথমে শিখেছি যিনি ঘটনার অস্তিত্ব দাবি করিবেন, প্রমাণের দায়িত্ব তার। এটা আমি আবারও বলছি, আমার সঙ্গে বলবা, যিনি যে ঘটনার অস্তিত্ব দাবি করিবেন, ঘটনা প্রমাণের দায়িত্ব তার।
জি আবার বল, আমার সঙ্গে বলো, যিনি যে ঘটনার যিনি অস্তিত্ব যে দাবি করিবেন, দাবি করিবেন, ঘটনার ঘটনা অস্তিত্ব প্রমাণের প্রমাণের দায়িত্ব দায়িত্ব তার। তার। এটা ধারা কত? ধারা কত? 101 এখন 101 বলতেছি 101। আবার তাইলে আমরা শিখলাম যিনি ঘটনার দাবি করবেন, প্রমাণ করবেন তিনি 101-এ। হ্যালো, 101 হ্যাঁ স্যার। এখন এখন বলতেছি প্রমাণের দায়িত্ব যার উপর ন্যস্ত থাকে, এর মানে কি? এখন আসতে বললাম যে ঘটনা প্রমাণ করার জন্য একজন দায়িত্বশীল হয়। ঘটনা খালি ঘটলেই হবে না, ঘটনা প্রমাণ করার জন্য দুই পক্ষের এক পক্ষকে আবেদন করতে হয়। এক পক্ষ ঘটনা ঘটায়, আর এক পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, তাই কি না? না দুই পক্ষই লাভবান হয়? কোনো একটা ঘটনায় কি দুই পক্ষ লাভবান হইতে পারে? বলো, উত্তর দাও। হ্যালো, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, 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 এটা কি হ্যাং হয়ে আছে নাকি? এতক্ষণ কি আমার কথা শুনতে পাও নাই? এতক্ষণ কি আমার কথা শোনা যায় নাই? হ্যাঁ স্যার, না শুনতে স্যার, পাচ্ছি স্যার। শোনা যায় নাই। এতক্ষণ শুনতে পারিনি স্যার। না না স্যার, স্যার। আচ্ছা, তাহলে বার্ডেন অফ প্রুফ আমরা শিখলাম যে যিনি যে ঘটনার অস্তিত্ব দাবি করিবেন, প্রমাণের দায়িত্ব তার 101 দ্বারা। এখন 102-এ বলছে এই প্রমাণের দায়িত্ব যার উপর ন্যস্ত থাকে, অর্থাৎ কেউ না কেউ প্রমাণের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়। 102 দ্বারা ওয়েন বার্ডেন অফ প্রুফ লাই, অর্থাৎ যার উপর ঘটনা প্রমাণের দায়িত্ব বর্তায়। কার উপর বর্তাবে? কার উপর ঘটনা প্রমাণের দায়িত্ব বর্তাবে? ধারা কত? 102। এটা কি বলছে? 102 দেওয়ানি মামলায় কোনো পক্ষ ঘটনা প্রমাণ না করিলে যেই পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, প্রমাণের দায়িত্ব তার। দেওয়ানি মামলায় কোনো পক্ষ ঘটনার প্রমাণ না করিলে যেই পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, প্রমাণের দায়িত্ব তার। তাহলে আমরা দেখলাম দেওয়ানি মামলার ক্ষেত্রে কি হবে? এক পক্ষ জিতবে, আর এক পক্ষ কি হবে? হারবে, তাই তো? তো যেই পক্ষ হারা মানে কি? ক্ষতিগ্রস্ত হওয়া। যেই পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, ঘটনা প্রমাণের দায়িত্ব তার। দেওয়ানি তার। মামলায় যেই পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, ঘটনা প্রমাণের দায়িত্ব তার। তার 103 ধারা মোতাবেক ঘটনা প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়? ক্ষতিগ্রস্ত পক্ষের উপর বর্তায়। কোন ধরনের মামলায়? দেওয়ানি স্যার মামলায় যে 103 ধারা। স্যার বলো। 103 ধারা। না স্যার, ঠিক আছে স্যার, 103 ধারা। হ্যাঁ, 103 ধারা। এরপরে বলছে, সরি 103 না, 102, দুই দুই দুই। প্রমাণের দায়িত্ব যার উপর ন্যস্ত থাকে, অর্থাৎ দেওয়ানি মামলায় যেই পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, প্রমাণের দায়িত্ব তার। 102 ধারা। বুঝছি স্যার। 102 ধারা। বুঝছি স্যার। এরপরে হচ্ছে 103, নির্দিষ্ট ঘটনা প্রমাণের দায়িত্ব। পার্টিকুলার ফ্যাক্ট, বার্ডেন অফ প্রুফ এস টু পার্টিকুলার ফ্যাক্ট। বার্ডেন অফ প্রুফ এস টু পার্টিকুলার ফ্যাক্ট। এর মানে কি? ফ্যাক্ট। যিনি কোনো নির্দিষ্ট ঘটনার দাবি করবেন, প্রমাণের দায়িত্ব তার। হ্যাঁ, যিনি কোনো নির্দিষ্ট ঘটনার পার্টিকুলার ফ্যাক্ট বলবে যে আমি ওইদিকে দেখেছি রহিম করিমের বাড়িতে চুরি করতেছে। রহিম যে করিমের বাড়িতে চুরি করতেছে, এটা আমি বলছি, এটা একটা নির্দিষ্ট ঘটনা। তো আমাকেই প্রমাণ করতে হবে রহিম করিমের বাড়িতে চুরি করছে, বললে হবে না। এটাই বলছে নির্দিষ্ট ঘটনা প্রমাণ যিনি দাবি করিবেন, প্রমাণের দায়িত্ব তার। ধারা কত? 104। 103 103, বার্ডেন অফ প্রুফ হ্যাজ টু পার্টিকুলার ফ্যাক্ট। নির্দিষ্ট ঘটনা প্রমাণের দায়িত্ব, যিনি নির্দিষ্ট ঘটনা দাবি করবেন, প্রমাণের দায়িত্ব তার। এই ধারা উভয় তার। পক্ষের ক্ষেত্রে বর্তাইতে পারে। এই ধারাটি মামলায় উভয় পক্ষের ক্ষেত্রে বর্তাইতে পারে। নির্দিষ্ট ঘটনা বাদীও দাবি করতে পারে, বিবাদীও দাবি করতে পারে। তাইলে উভয় পক্ষের উপরে বর্তাইতে পারে এই ধরনের ধারা কত? 103।
এরপরে ওকে বলছে উভয় পক্ষের উপরে এই ধারাটি প্রযোজ্য হইতে পারে। ধারা কত? 103। টেন 104 বলছে 104 এই সাক্ষ্য গ্রহণযোগ্য করবার জন্য যে বিষয়ে প্রমাণ করতে হবে তা প্রমাণের দায়িত্ব। 104 এটাকে বলে ডাইং ডিক্লারেশন, মৃত্যুকালীন ঘোষণা। আবার বলেন স্যার, সাক্ষ্য গ্রহণযোগ্য সাক্ষ্য গ্রহণযোগ্য করিবার জন্য যে বিষয়ে প্রমাণ করিতে হইবে। সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য যে বিষয় প্রমাণ করিতে হইবে তাহা প্রমাণের দায়িত্ব। এভিডেন্স অ্যাডমিসেবল, প্রমাণের দায়িত্ব মানে সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য যে বিষয়ে প্রমাণ করিতে হইবে। অর্থাৎ যেমন আমি বললাম যে রহিম মারার সময় বলেছে যে করিম রহিমকে মেরেছে। রহিম কে মেরেছে? করিমকে মেরেছে। তাহলে এখানে রহিম কি করতে হবে? রহিম যে মরেছে, মৃত্যু হয়েছে, এটা প্রমাণ করতে হবে রহিম মৃত্যু হওয়ার পর। রহিম করিমকে করিম রহিমকে মেরেছে বললাম আমি, কিন্তু রহিমও বাচ্চা আছে, করিমও বাচ্চা আছে, তাহলে হবে না। বলছে যে সাক্ষ্য গ্রহণযোগ্য করিবার জন্য যেই ঘটনা কি করিতে হবে, যেই ঘটনা প্রমাণ করিতে হবে, প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে। আমি বললাম করিম রহিমকে মেরেছে, তাহলে রহিমের কি হইতে হবে? মৃত্যু হইতে হবে। যদি রহিমের মৃত্যু না হয় তাহলে আমার ঘটনা এটা প্রমাণ করতে পারবো না, তাই না? এর জন্যই বলছি 160 ধারা কি ধরনের ধারা? ডাইং ডিক্লারেশন, মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করার ধারা। কত ধারা? 104 ধারা। 105 ধারা আসামির মামলা যে স্যার আবার ব্যতিক্রমের, বলেন স্যার। বলছি 104 ধারায় বলেছে সাক্ষ্য গ্রহণযোগ্য করবার জন্য যে বিষয়ে প্রমাণ করতে হবে তা প্রমাণের দায়িত্ব। সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য যে বিষয়ে প্রমাণ করতে হবে তা প্রমাণের দায়িত্ব কার? তাহার প্রমাণের যে দায়িত্ব কার? যে যে গ্রহণযোগ্য করার সাক্ষী দিল, সাক্ষী গ্রহণযোগ্য করার জন্য তাকেই প্রমাণ দিতে হবে। আমি সাক্ষী দিলাম করিম রহিমকে মেরেছে, তো রহিম যে করিম যে রহিমকে মেরেছে আমি সাক্ষী দিলাম, সাক্ষী দিয়া প্রমাণ করতে হবে করিমের দ্বারাই রহিমের মৃত্যু হয়েছে এবং রহিম ডেড বডি হয়েছে, জীবিত না, মৃতই হয়েছে। এই যে কথাবার্তা, অর্থাৎ আমি যা বলবো তার পিছনে সাক্ষ্য প্রমাণের সঙ্গে তথ্য থাকতে হবে। আমি সাক্ষী দিলেই হবে না, সাক্ষীর সঙ্গে প্রমাণ দিতে হবে। ধারা কত? 104। 104 সাক্ষ্য দিলেই হবে না, সাক্ষ্যের সঙ্গে প্রমাণ দিতে হবে। এই সম্পর্কিত ধারা কত? 104 ধারা। এরপরে বলছে আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে তা প্রমাণের দায়িত্ব। 105 ধারা। এখন মামলার মধ্যে ব্যতিক্রম রয়েছে, মামলা আসামিকে শাস্তি দিয়ে দিয়েছে, হ্যাঁ, accused come within acceptation, burden of proving that case of accused comes within expectation। অর্থাৎ আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে, ধরো একজন আসামি, তার শাস্তি হয়ে গেল যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড, সে বলল যে না, আমি আমি আত্মরক্ষার জন্য হত্যা করেছি, আত্মরক্ষার জন্য, আমার নিজেকে রক্ষার জন্য আমি করিমকে হত্যা করেছি। তার এই যে গোটা, আমরা বলছি 96 থেকে পেনাল কোডের 96 থেকে 106 ধারা পর্যন্ত কি হচ্ছে? আত্মরক্ষার অধিকার রয়েছে, আত্মরক্ষার জন্য যে কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো যায়। এখন করিমের বিরুদ্ধে শাস্তি হয়ে গেল, যে তার মৃত্যুদণ্ড হয়ে গেল, করিম দাবি করলো না, আমার দণ্ডবিধির 96 থেকে 100 ধারার মধ্যে যে ব্যতিক্রম রয়েছে সেই ব্যতিক্রমের মধ্যে আমি পড়ি। বলে কেমনে পড়ো? বলে আমি তাকে ইচ্ছাকৃত মারি নাই, আমি তাকে না মারলে সে আমাকে মেরে ফেলতো, আত্মরক্ষার জন্য আমি তাকে মেরেছি। এই যে ব্যতিক্রম, এই ব্যতিক্রমটা সেই প্রমাণ করতে হবে যে দাবি করলো।
যে ব্যতিক্রমের সুবিধা লাভ করতে চায় প্রমাণের দায়িত্ব তার। ধারা কত? 105। অর্থাৎ আসামি যে 105 105 আসামি যে ব্যতিক্রম দাবি করলো, আসামি যে বলল যে আমি হত্যাকারী না, আত্মরক্ষার জন্য হত্যা করেছি, এটা প্রমাণ করবে কে? যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে সেই এটা প্রমাণ করতে হবে যে সে আত্মরক্ষার জন্য একজনকে হত্যা করেছে। এই কথাটার সাক্ষ্য আইনের ধারা কত? 105 ধারা। আসামি যে 105 এটাই বলছে, আসামি যে ব্যতিক্রমের মধ্যে পড়ে প্রমাণের দায়িত্ব কার? আসামির। আসামি যে আসামির ব্যতিক্রমের মধ্যে পড়ে সেই প্রমাণের দায়িত্ব কার? আসামির। আসামির এইটা এই যে তাহলে ব্যতিক্রম প্রমাণের দায়িত্ব ধারা কত? 105। 105 হ্যাঁ, এবং এই ব্যতিক্রমটা শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ, দণ্ডবিধি বা অন্য কোনো আইনের ব্যতিক্রমের মধ্যে পড়িলে তা প্রমাণের দায়িত্ব কার? আসামির। তা প্রমাণের দায়িত্ব আসামির আসামির। যে আসামির বিরুদ্ধে যে দণ্ডবিধি বা অন্য কোনো আইনে যে ব্যতিক্রম রয়েছে, ব্যতিক্রমের মধ্যে যদি আসামি পড়ে তাহলে আসামিকেই প্রমাণ করতে হবে যে সে ব্যতিক্রমের মধ্যে পড়ে। বিশেষ ঘটনা কাহারও অবগতির মধ্যে থাকলে যিনি বিশেষ বিষয়ে জানেন প্রমাণের দায়িত্ব তার। 106 দ্বারা। বিশেষভাবে কাহারও অবগতির মধ্যে থাকলে তা প্রমাণের দায়িত্ব যার কাছে বিশেষভাবে অবহিত রয়েছে। যার অবগতির মধ্যে থাকে প্রমাণের দায়িত্ব তার। বিশেষ ঘটনা যে বিষয় বিশেষভাবে কাহারও অবগতির মধ্যে থাকে, প্রমাণের দায়িত্ব কার? যার নিকট বিশেষভাবে ঘটনা সম্পর্কে অবহিত হয়। অর্থাৎ এমন একটা ঘটনা ঘটলো যেন কোনো বিশেষজ্ঞ জানে যে বেশি মাত্রার ওষুধ খাইলে মানুষ মারা যাবে। তাহলে কোনো ব্যক্তি যদি ওষুধ বেশি খেয়ে থাকে এবং সেই কারণে তার মৃত্যু ঘটে, তাহলে বিশেষজ্ঞ বলতে হবে যে বেশি ওষুধ খাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। এটাই বলছে বিশেষভাবে অবগত ঘটনা যিনি জানেন সেই ঘটনা তাকেই প্রমাণ করতে হবে। ধারা কত? 106। বিশেষ 106 অবগতি ধারা কত? 106। এইভাবে পড়তে হবে 106 এটা। 107 107 হচ্ছে যে কোনো ব্যক্তি বলল 30 বৎসর যাবৎ জীবিত বলে যেই ব্যক্তি জ্ঞাত আছে তার মৃত্যু। অর্থাৎ মনে করো রহিম 30 বৎসর ধরে দেখতেছি জীবিত, এখন কালকে সকালে আমি বললাম না না রহিম মারা গেছে। এই যে আমি বললাম রহিম মারা গেছে, প্রমাণ করতে হবে কাকে? মৃত্যু বলে যিনি দাবি করেন প্রমাণ করার দায়িত্ব তার। এই যে 107 দ্বারা বলছি যে 30 বছর ধরে মনে করো রহিম দেখতেছি জীবিত, আজকেও দেখে আসছি, কালকে সকালে বললাম রহিম মারা গেছে। এই যে রহিম মারা গেছে কে দাবি করেছে? আমি দাবি করেছি। তা রহিম যে মারা গেছে এটা প্রমাণের দায়িত্ব কার? আমারই। আমার মানে ঘটনা কি, যিনি মৃত্যু দাবি করিবেন প্রমাণ তাহাকেই করিতে হইবে। ধারা কত? 107। তাহলে 107 মৃত্যু প্রমাণের দায়িত্ব, মৃত্যু যিনি দাবি করিবেন তাহাকেই প্রমাণ করিতে হইবে। ধারা কত? 107। এটা 107 এমসিকিউ আসবে। 30 বছর ধরে যে ব্যক্তি জীবিত তাকে যদি কোনো ব্যক্তি মৃত বলে দাবি করে প্রমাণের দায়িত্ব কার? উত্তর কি হবে? হ্যাঁ মৃত্যু বলে যিনি দাবি করেন যিনি দাবি প্রমাণের করেন দায়িত্ব তার তার। মৃত তার বলে যিনি দাবি করবেন প্রমাণের দায়িত্ব তার। ধারা কত? 107। 107 যে আবার 108 বলছে যেই ব্যক্তি সম্পর্কে 7 বছর যাবৎ কোনো খবরাখবর পাওয়া যায় না সেই ব্যক্তি জীবিত আছে তা প্রমাণের দায়িত্ব তার। 107 বলছিল যে 30 বছর ধরে জীবিত আছে, আমি বললাম সে মারা গেছে, প্রমাণের দায়িত্ব কার? আমার। আর 108 বলছে আমরা মনে করো জানি যে রহিম 7 বছর ধরে তারে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ঢাকা চিটাগাং বাংলাদেশের কোথাও তাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, 7 বছর পর্যন্ত আইনে আছে, 7 বছর পর্যন্ত কোনো ব্যক্তিকে পাওয়া না গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মানে দাবি আইন আইন মনে করে যদি কোনো ব্যক্তি 7 বছর ধরে না পাওয়া যায় তাকে কি বলে ঘোষণা করা হয়? বলো। কি বলে কিন্তু মৃত বলে ঘোষণা করা হয়। যদি কোনো মৃত বলে ব্যক্তিকে 7 বছর খুঁজে না পাওয়া যায় সেই ব্যক্তি কি হয়? নিখোঁজ বলে ঘোষণা করা হয়। কি বলে ঘোষণা করা হয়? নিখোঁজ। নিখোঁজ বলে হ্যাঁ।
কোনো ব্যক্তি যদি ৭ বৎসর যাবৎ কোনো খবরাখবর না পাওয়া যায় তাকে নিখোঁজ বলে নিখোঁজ বলে ঘোষণা মনে করা করা হয়। হয় এবং মৃত ব্যক্তি বলেও ধরে নেওয়া হয়। আইন তাকে কি বলে ধরে নেয়? মৃত। এটা মৃত কিন্তু একটা ব্যক্তি পয়েন্ট। কোনো ব্যক্তি যদি ৭ বৎসর যাবৎ নিখোঁজ থাকে তাকে আইন কি বলে ধরে নিবে? মৃত বলে ধরে নিবে। কি বলে মৃত ধরে নিবে? বলে ধরে নেবে। এটার ধারা কত? মৃত বলে ধরে নেবে। ১০৮। এটার ধারা কত? ১০৮। একটা তো এখন হইছে কি সে বলছে যে ৭ বৎসর ধরে কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আইন অনুযায়ী সে কি মৃত না? হ্যাঁ স্যার। জি এখন স্যার। আমি উঠে বললাম না, না সে জীবিত আছে। আমি বললাম যে না, না সে জীবিত আছে। এই যে আমি বললাম জীবিত আছে, সে যে জীবিত আছে প্রমাণের দায়িত্ব কার? তার তার না। যিনি জীবিত দাবি করিবেন তা প্রমাণের দায়িত্ব তার। তার এই যে আমি বললাম, আমরা ১ম এ এই কথাটা এভাবে বুঝবো। ৭ বৎসর ধরে যদি কোনো ব্যক্তিকে খুঁজে না পাওয়া যায়, আইন তাকে কি বলে ধরে নিবে? মৃত বলে ধরে নেবে। মৃত ধরে বলে নেবে। ধরে নিবে। মৃত বলে ধরে নিবে। আমি বললাম না, না সে জীবিত আছে। তাহলে সে যে জীবিত আছে কে প্রমাণ করতে হবে? যিনি জীবিত বলে দাবি করতেছেন তিনি। রাইট। এটার ধারা হইল ১০৮। তাহলে ১০৭, ১০৮ খুব মোস্ট ইম্পোর্টেন্ট কিন্তু। ১০৭ এ কি জি স্যার। বলছিল? ৩০ বছর ধরে একজন ব্যক্তি জীবিত আছে। আমি বললাম সে মৃত। তাইলে সে যে মৃত, মৃত। যিনি মৃত্যু দাবি করবে প্রমাণের দায়িত্ব তার। ১০৭। জি স্যার। আর ১০৮ এ বলছে ৭ বৎসর ধরে একজন লোককে পাওয়া যাচ্ছে না। আইন তাকে কি বলেছে? মৃত। মৃত আইন মৃত। আমি বললাম না, না সে জীবিত। তাহলে যিনি জীবিত দাবি করবেন প্রমাণের দায়িত্ব তার। ধারা কত? ১০৮ ঠিক এইভাবে মনে রাখবো যে যিনি মৃত বলে দাবি করেন ঘটনা প্রমাণের দায়িত্ব তার। ধারা কত? ১০৭। যিনি জীবিত বলে দাবি করেন ঘটনা প্রমাণের দায়িত্ব তার। ধারা কত? ১০৮। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার। এটা কিন্তু এই এক সিরিয়ালি বাসার মধ্যে পড়তে হবে তোমাদের। নাহলে আমার শুধু আমার কথাই মনে রাখতে পারবা না। গেল ১০৮। ১০৯ এ বলছে যে অংশীদারগণের মধ্যে যে সম্পর্ক, ধরো আমাদের যে পিতৃ সম্পত্তি, বংশানুক্রমিক পিতৃ সম্পত্তি। ধরো আমরা ভাই বোন ৪ জন। আমার পিতার সম্পত্তিতে আমরা প্রত্যেকে কি অংশীদার না? হ্যাঁ স্যার। এই যে অংশীদারগণের মধ্যে আমাদের যে সম্পর্ক, ঠিক তেমনি জমিদার এবং প্রজার মধ্যে যে সম্পর্ক, মালিক এবং প্রতিনিধির মধ্যে যে সম্পর্ক, এই কয়টা জিনিস মনে রাখবা। অংশীদারগণের মধ্যে সম্পর্ক, জমিদার প্রজার মধ্যে সম্পর্ক, মালিক এবং প্রতিনিধির মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কগুলো কে প্রমাণ করবে? প্রমাণের দায়িত্ব কার? ১০৯ ধারা। অস্তিত্ব অস্বীকার করবেন। এখন আগে ১০৯ ধারার পয়েন্ট গুলো বুঝবা। আমরা প্রথম জি। বলছি অংশীদার। একজন আরেকজনের সঙ্গে অংশীদার। জমিদারের সঙ্গে প্রজার সম্পর্ক রয়েছে, মালিকের সঙ্গে প্রতিনিধির সম্পর্ক রয়েছে। এখন এই এই সম্পর্কগুলো প্রমাণ করবে কে? যিনি বলবে আমার লগে সম্পর্ক নাই, প্রমাণের দায়িত্ব তার। যিনি বলবে আমার লগে আমার ভাইয়ের সম্পর্ক নাই, তার লগে যে তার ভাইয়ের সম্পর্ক নাই অস্বীকার করলো, যে অস্বীকার করবে প্রমাণের দায়িত্ব তার। জমিদারের সঙ্গে প্রজার সম্পর্ক নাই, যে অস্বীকার করবে প্রমাণের দায়িত্ব তার। মালিকের সঙ্গে তার প্রতিনিধি এজেন্ট বলল যে আমার সঙ্গে আমার এজেন্টের সম্পর্ক নাই, এটা বললে হবে না। মালিক থাকলে তার এজেন্ট থাকবে। যিনি অস্বীকার করবে এই অধিকারগুলো, এই সম্পর্কগুলো প্রমাণের দায়িত্ব তার। ১০৯ ধারার বিধান হচ্ছে এই। তাইলে অংশীদারের গণের মধ্যে কি হইল? প্রমাণের দায়িত্ব কার? যিনি অংশীদার অস্বীকার করিবেন তিনি প্রমাণ করিতে হইবে বাকি অংশীদার গুলার সঙ্গে তার সম্পর্ক নাই। এটা প্রমাণ করে দিতে হবে তাকে। অর্থাৎ যিনি এই সম্পর্কগুলো অস্বীকার করবে প্রমাণের দায়িত্ব তার। ধারা কত? ১০৯ ৯ ধারা। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার। ১১০ ধারা। ১১০ ধারায় বলেছে মালিকানা প্রমাণের দায়িত্ব। মালিকানা প্রমাণের দায়িত্ব কার? একই কথা।
মালিকানা যিনি অস্বীকার করিবেন প্রমাণের দায়িত্ব তার, 110 দ্বারা। মালিকানা যিনি অস্বীকার করবেন প্রমাণের, আমি বললাম অস্বীকার করবেন। হ্যাঁ, আমি বললাম এই বাড়ির মালিক আমি, নাকি? জি স্যার। এখন আবার বললাম এই বাড়ির মালিক আমি নই, তাইলে এই যে আমি সবাই জানে এই বাড়ির মালিক আমি, আমি বললাম না না এই বাড়ির মালিক আমি নই, প্রমাণের দায়িত্ব কার? যিনি মালিকানা অস্বীকার করবেন। যিনি মালিকানা অস্বীকার করবেন, মালিকানা যে তার নাই সেটা প্রমাণের দায়িত্ব তার। ধারা কত? ধারা কত? 110 110। ক্লিয়ার হয়েছে? 110 মালিকানা যিনি ক্লিয়ার অস্বীকার স্যার। করিবেন তাকেই প্রমাণ করিতে হবে যে তিনি এই সম্পত্তির মালিক নয়। ধরো এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, কারো একটা গাড়ি রাস্তাত পাওয়া গেল, বইয়ের ছুটে কইব না না গাড়ি আমার না, নাকি? হ্যাঁ স্যার। তখন হেসে বললে তো হবে না, আমার নামে গাড়ির কাগজ আছে, রেজিস্ট্রেশন আছে, আমি বললাম যে না না গাড়ি আমার না, এটা বললে হবে না, আমাকে প্রমাণ করতে হবে যে এই গাড়িটা আমার না, ঠিক কিনা? এই যে জি স্যার। বার্ডেন অফ ওনারশিপ, বার্ডেন অফ প্রুফ, ওনারশিপ, এই ধারা হচ্ছে 110 ধারা। আচ্ছা, সরল বিশ্বাস, যে লেনদেনের ক্ষেত্রে এক পক্ষের সক্রিয় আস্থার সম্পর্ক, সেই ক্ষেত্রে সরল বিশ্বাস প্রমাণের দায়িত্ব 111 ধারা। 111 ধারাটা কি? সরল বিশ্বাস প্রমাণের প্রমাণের দায়িত্ব। দায়িত্ব। প্রুফ অফ গুড ফেথ, প্রুফ অফ গুড ফেথ, ইংরেজিতে খুব সুন্দর, প্রুফ অফ গুড ফেথ, সরল বিশ্বাস প্রমাণের দায়িত্ব কার? Proof of good faith in transaction where one party is in a relation of active confidence. Confidence অর্থাৎ সক্রিয় আস্থার যে সম্পর্ক, পক্ষগণের মধ্যে আস্থা বা বিশ্বাসের সম্পর্ক বিদ্যমান থাকিলে, সেই ক্ষেত্রে বিশ্বাস ভঙ্গের অভিযোগ উত্থাপিত হইলে সরল বিশ্বাসটি যাহার উপর বর্তাবে প্রমাণের দায়িত্ব তার। স্যার আবার বলুন স্যার। মনে করো আমি একটা, হ্যাঁ ঠিক আছে, তো সরল বিশ্বাসের সম্পর্ক 111 দ্বারা বলছে আস্থা এবং বিশ্বাস। তো আস্থা এবং বিশ্বাস, ধরো শিক্ষক ছাত্রকে বিশ্বাস করবে, তো শিক্ষক এবং ছাত্রের মধ্যে আস্থা এবং বিশ্বাসটা কার উপরে বেশি বর্তাবে? শিক্ষকের উপরে। উকিল এবং মক্কেল, শিক্ষকের উকিল এবং মক্কেলের মধ্যে আস্থা এবং বিশ্বাসের দাবিদার কার উপরে বেশি হবে? উকিলের উপরে হবে। উকিলের উপরে। অর্থাৎ যিনি শ্রেষ্ঠ তার উপরেই হয়। তো বলছে এই যে বুঝছি আস্থা স্যার। এবং বিশ্বাসে যাহার উপর বর্তায় প্রমাণের দায়িত্ব তার। তাইলে উকিল এবং মক্কেলের মধ্যে বিশ্বাস রাখা না রাখাটা কার উপর বর্তায়? উকিলের উপর। শিক্ষক এবং ছাত্র এর মধ্যে বিশ্বাসের সম্পর্ক কার উপরে বর্তায়? শিক্ষকের উপরে। তাইলে সরল বিশ্বাস প্রমাণের দায়িত্ব যার উপর বর্তায়, সরল বিশ্বাস তাকেই প্রমাণ করিতে হইবে 111 দ্বারা। গুড ফেথ, গুড ফেথ অনুযায়ী গুড ফেথটা যার উপরে বর্তায়, গুড ফেথ তাকেই প্রমাণ করিতে হইবে। কত দ্বারা? 111 দ্বারা। 111 ধারা। এরপরে 112 দ্বারা হচ্ছে বিবাহ স্থির থাকাকালীন সন্তানের জন্ম হওয়ার বৈধতার চূড়ান্ত প্রমাণ। এটাকে বলে কনক্লুসিভ প্রুফ, চূড়ান্ত প্রমাণ। বিবাহ স্থির থাকাকালে বিবাহ বিচ্ছেদের 280 দিনের মধ্যে মাতার অন্যত্র বিবাহ না হওয়া অবস্থায় সন্তানের জন্ম হলে উহার বৈধতা চূড়ান্ত প্রমাণ। কি কইল ঘটনা? ধরো দুইজন মানুষের বিবাহ হয়েছে, স্বামী স্ত্রী হয়েছে, তারা স্বামী স্ত্রী হিসেবে বসবাস করছে, তাদের মধ্যে ডিভোর্স হয় নাই, বা ডিভোর্স যদি হয় 280 দিন হয় নাই, ডিভোর্স হওয়ার পরে কতদিন অতিক্রম করে নাই? 280 দিন অতিক্রম করে নাই। এর মধ্যে যদি সন্তান জন্ম নেয়, তাহলে সন্তানটি বৈধ না অবৈধ হবে? বলো। বৈধ। সন্তান বৈধ হবে। এই যে মানে বিবাহ বিচ্ছেদের হইলেও 280 দিনের মধ্যে যদি মহিলা সন্তান জন্ম দেয়, তাহলে সন্তানটি ওই স্বামীর হবে, এটাকে বলে বৈধ সন্তান। ধারা কত?
একশো 112 বারো এটাকে বলে কনক্লুসিভ প্রুফ, খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা আজকে 101 থেকে 112 পর্যন্ত পড়লাম বার্ডেন অফ প্রুফ। আগামী ক্লাসে বাকিটা পড়ব।